আরোগ্য না হয়ে বরং যদি তা আরোগ্য পথে ভিন্ন পথে সরে যায় বা আরোগ্যের পথে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তাকে আমরা বলতে পারি যে আরোগ্যের পথে বাধা। এবং অনেকেই কিন্তু দাবি করেন তাদের রোগ আরোগ্য হচ্ছে বা রোগ আরোগ্য হয়, এবং অথবা কেউ বলেন রোগ ভালো হয়, কেউ বলেন উপশম হয়। এই যে কথাগুলো আমরা বলি, তার কতটুকু সঠিকভাবে রোগ আরোগ্য হয় তারই কিন্তু জিনিসটা আমরা বুঝতে পারবো। যদি আজকের এই আলোচনাগুলো আমরা শুনি তাহলে বুঝতে পারবো যে অনেকেই অনেক কথা দাবি করেন, কিন্তু বাস্তবে কতটুকু হ্যানিম্যানীয় ধারায় বা হোমিওপ্যাথিক ধারায় রোগ আরোগ্য হচ্ছে। হ্যানিম্যান অর্গান অফ মেডিসিন ৩য় নম্বর সূত্রে চিকিৎসকদের গুণের মধ্যে যে কথাটা বলে গেছেন, সেই আরোগ্যের বাধা এবং দূর করা সম্পর্কে জানতে হবে। হ্যানিম্যান অর্গান মেডিসিন গ্রন্থে আরো বলেন যে চিকিৎসক আরোগ্যের পথে বাধা সম্পর্কে জানেন এবং তা দূর করার উপায় জানেন, তিনি একজন সত্য ও ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক। তাহলে কিন্তু এই পয়েন্টটাকে হ্যানিম্যান কতটা গুরুত্ব দিচ্ছেন। তিনি বলছেন যে যে চিকিৎসক আরোগ্যের পথে বাধা সম্পর্কে জানেন এবং তা দূর করার উপায় জানেন, তিনি একজন সত্য ও ভালো চিকিৎসক। তাহলে যিনি এই আরোগ্যের পথে রোগারোগ্যের পথে বাধা সম্পর্কে জানেন না এবং সেই বাধা যদি কোনো হয় সেটা দূর করতে জানেন না, তাহলে সে কখনোই সত্য বা ভালো চিকিৎসক হতে পারেন না। তাহলে আরোগ্যের পথে বাধা হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে কিন্তু আরোগ্যের একটা প্রধান একটা অন্তরায়। আপনার রোগ আরোগ্য যখন আমরা ওষুধ দেই, ওষুধ যখন সিলেকশন করি, তখন রোগ আরোগ্যের পথে বাধাটা কিন্তু একটা প্রধান একটা অন্তরায়। এবং এই অন্তরের জন্য আজকে দেখেন হোমিওপ্যাথিতে যত অপচিকিৎসা, সেখানে সিরাপ ক্যাপসুল থেকে শুরু করে মলম থেকে শুরু করে যে সমস্ত অপচিকিৎসা আছে, সেই জায়গাটা স্থান পেয়েছে শুধু এই একটা কারণে, এই আরোগ্যের পথে বাধার কারণে। এই বাধাটাকে সঠিকভাবে না বোঝা এবং সেটাকে দূর করতে না পারার কারণে মূলত আপনার এই সমস্ত অপচিকিৎসার আজকে হোমিওতে সয়লাভ হয়ে গেছে। এবং এই সমস্ত বিষয়ে জ্ঞান না থাকার কারণে চিকিৎসকগণ সাদৃশ ওষুধ নির্বাচনের পর রোগ আরোগ্য করতে পারেন না। এবং হোমিওপ্যাথি শাস্ত্রে অনেকেরই আছে যাদের গভীর জ্ঞান এবং খুব গভীর জ্ঞান এবং খুব বিচক্ষণ চিকিৎসক, কিন্তু তারপরও তারা রোগ আরোগ্যে ব্যর্থ হচ্ছেন। হয় তারা সাপ্রেস করছেন, নাহলে তারা আপনার এলিয়েশন বা উপশম দিচ্ছেন, শুধুমাত্র একটা জায়গার জন্য। তাহলে এই আরোগ্যের পথে বাধা যদি আমরা সঠিকভাবে বুঝতে না পারি এবং দূর করতে না পারি, তাহলে আমরা রোগীর ক্ষেত্রে কি করি? রোগীকে যদি হোমিও নীতিতে বা সাদৃশ্য নীতিতে আরোগ্য হতে হয়, তাহলে যে নিয়মগুলি পালন করা উচিত, যে বিষয়ে সতর্ক থাকতে হবে, যে সমস্ত বিষয়ে আমাদের জ্ঞান থাকতে হবে, সেই সমস্ত বিষয়ে যদি আমাদের দুর্বলতা থাকে, তাহলে তো অবশ্যই এটা আরোগ্য হচ্ছে না রোগ। তাহলে কি হচ্ছে? সেক্ষেত্রে যে কথা আমি বললাম, হয় পেলিয়েটিভ অথবা সাপ্রেসড। এখন এই যে পেলিয়েটিভ কথাটা আমরা বলতেছি, সে পেলিয়েটিভ কি? পেলিয়েটিভ হচ্ছে উপশম। তাহলে এই পেলিয়েটিভ উপশম আর রোগ চাপা হচ্ছে সাপ্রেসড। তাহলে এই দুইটা চিকিৎসা কারা করবেন? এটা হচ্ছে অবশ্যই বিষাদৃশ্য যারা চিকিৎসা করেন তারা। কারণ তারা বলেই দেন, আমি যদি নামই বলি, যেমন এলোপ্যাথি বলেই দেয় যে বিষাদৃশ্য চিকিৎসা তাদের, এবং তারা বলেই দেয় পেলিয়েটিভ কেয়ার, পেলিয়েটিভ কিউর। ফলে তারা উপশম দেবে এবং তারা কিন্তু রোগ আরোগ্য করছে দাবিটা তারা করে না, কিন্তু আমরা সে দাবিটা করি। আবার ধরেন এই সাপ্রেসটা তারা করে, অথচ এটা কিন্তু আমাদের হোমিওপ্যাথির মধ্যে অনেকেই কিন্তু চেষ্টা করে। ফলে 1 নম্বর অনুচ্ছেদে হ্যানিম্যান কি বলছেন, যে চিকিৎসকের উদ্দেশ্য কি? রোগ আরোগ্য করা। তাহলে আমরা যদি সেই আরোগ্য করতে গিয়ে যদি সেই প্যালিয়েটিভ করি বা সাপ্রেস্ট করি এবং আমরা যদি দাবি করি কিওর করি, তাহলে সেটা কিন্তু একটা মানে ভুল ধারণা এবং একটা ভুল ব্যাখ্যা এবং এক ধরনের এবং অপরাধ। ফলে হোমিওপ্যাথিক চিকিৎসকদের এই আরোগ্য পথে বাধা সম্পর্কে যেমন জ্ঞান থাকা জরুরি, তেমনি জ্ঞানের যথার্থ প্রয়োগ হলো আরোগ্য পথে বাধা দূর করার একমাত্র উপায়। এবং এই আরোগ্যের পথে বাধা দূর করার যদি জ্ঞান না থাকে, তাহলে কখনোই কিন্তু আমরা হোমিওপ্যাথ দাবি করতে পারি না।
কারণ হ্যানিম্যানের হোমিওপ্যাথি বা অর্গানন যে হোমিওপ্যাথি কথা বলতেছে, সেই হোমিওপ্যাথির বাইরে কোনো কিন্তু হোমিওপ্যাথি হতে পারে না। সে যে দাবি করুক না কেন, তাদের জন্য অন্য ভেদ হতে পারে, কিন্তু হোমিওপ্যাথি তো হতে হয়, তাহলে অবশ্যই সেটা অর্গানন ভিত্তিক হোমিওপ্যাথি হতে হবে, অর্গাননের নির্দেশনা অনুযায়ী হোমিওপ্যাথি হতে হবে। আর জেনে বা না জেনে সারা জীবন রোগীর উপকার থেকে ক্ষতি করা কিন্তু মানে অনেক বেশি আমরা করতেছি। এবং এই যে পাপ, এই যে অন্যায়টা করতেছি আমরা, যাই করি না কেন, এই কিন্তু সেই অন্যায়। ফলে যে সমস্ত কারণে আরোগ্যের পথে বাধার সৃষ্টি হয়, সেই সমস্ত কারণগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করছি, এবং আপনারা যদি খেয়াল করে এগুলি শুনেন, তাহলে আপনারাই বুঝতে পারবেন যে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদের মধ্যে কতজন মানুষ এটা মেনে চলে। যেমন প্রথমে যদি বলতে হয়, তাহলে হচ্ছে কি বিষাদৃশ্য চিকিৎসা। এখন দেখেন, বিষাদৃশ্য চিকিৎসা হচ্ছে দীর্ঘদিন অ্যালোপ্যাথি বা বিষাদৃশ্য যে হোমিওপ্যাথি নামধারী যে চিকিৎসকগুলি আছেন, যারা মিশ্রপ্যাথি বা অপহোমিওপ্যাথি যারা করেন, এবং এই সমস্ত চিকিৎসা যখন কোনো রোগী গ্রহণ করে, সেটা কিন্তু আর রোগ আরোগ্য করতে পারে না। এছাড়া কবিরাজি আছে এবং অন্যান্য যে চিকিৎসাগুলি আছে, সেগুলি কিন্তু রোগ আরোগ্য করতে পারে না। অনুচ্ছেদ নাম্বার 35 থেকে 42, এখানে দেখবেন বিষাদৃশ্য চিকিৎসা সম্পর্কে ডিটেলস দেওয়া আছে, যে বিষাদৃশ্য রোগ কখনোই বিষাদৃশ্য চিকিৎসা কখনোই রোগ আরোগ্য করে না, বরং বিষাদৃশ্য চিকিৎসা রোগী আরো দিন দিন জটিল থেকে জটিল পর্যায়ে করে তোলে। এবং এখানে যদি আমি একটা কথা বলি, যেমন 46 নম্বর অনুচ্ছেদ বা 150 নম্বর অনুচ্ছেদ, যেখানে হ্যানিম্যান বলছেন যে বিষাদৃশ্য রোগ বা একটা বিষাদৃশ্য রোগ কখন যেমন আরোগ্য করে না, এমনি হ্যানিম্যান 100 মানে শুধুমাত্র 50 নম্বর অনুচ্ছেদ উনি বলছেন যে সাদৃশ্য, অনেক সময় সাদৃশ্য প্রাকৃতিক রোগ, অনেক সময় সাদৃশ্য প্রাকৃতিক আরোগ্য করে। আবার এই বিষাদৃশ্যর জায়গায় গিয়ে হ্যানিম্যান বলছেন যে দুইটি বিষাদৃশ্য রোগ একই দেখে একই সাথে অবস্থান করতে পারে না। ফলে এই যে দুইটি বিষাদৃশ্য রোগ একই দেহে একই সাথে অবস্থান করে, একটা আরেকটাকে ধ্বংস করতে পারে না। এই জন্য আমরা একটা প্রশ্ন এখানে উঠতে পারে, আজকে যে ক্রনিক ডিজিজের কথা বলি, একজনের ডায়াবেটিস থাকতে পারে, তার হাই প্রেশার থাকতে পারে, তারপরে স্কিন ডিজিজ থাকতে পারে, অর্থাৎ কিনা একই ব্যক্তির দেহে অনেকগুলো 3, 4, 5টা 7টা রোগ থাকতে পারে। আমরা যখন এখন টেস্টিং করে দেখা গেছে 3, 4, 5টা রোগের কথা উনি বলতেছেন, উনি এগুলো ভুগতেছেন। ফলে এইখানে বিষয়টা হচ্ছে এরকম যে যদি বিষাদৃশ্য চিকিৎসা করা হয়, তাহলে কিন্তু কখনো রোগ আরোগ্য হয় না, বরং ওই যে ঔষধটা যে রোগের জন্য দেওয়া হচ্ছে, সেই রোগটা তো থেকেই যায় এবং কৃত্রিম আরেকটা রোগ তৈরি হয়। এর প্রমাণ যদি আমরা বলি, অ্যালোপ্যাথির দিক থেকে যদি বলি, যে তাদের ওষুধে কিন্তু লেখা থাকে সাইড এফেক্ট। দেখবেন যেহেতু তারা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করে, বিষাদৃশ্য চিকিৎসা করে, ফলে এই কি কি ওষুধ খেলে কি কি ধরনের আহ কি কি ধরনের ওষুধ মানে কি কি সমস্যার সৃষ্টি করে, এগুলো একটা সাইড এফেক্ট লেখা থাকে, যদিও আমাদের ওষুধে লেখা থাকে না। ফলে এই বিষাদৃশ্য রোগ ওষুধ কিন্তু কখনো রোগীকে আরোগ্য করতে পারে না। আবার একই সময়ে একাধিক ঔষধ প্রয়োগও কিন্তু আরোগ্যের পথে একটা বড় বাধা। যেমন আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে আসলো, আপনি ইউনানি হার্বাল বা সিরাপ ক্যাপসুল আদারওয়াইজ কোনো একটা ওষুধ দিয়ে দিলেন, এটাও যেমন বিষাদৃশ্য চিকিৎসা। আবার একের অধিক যদি আপনি ওষুধ দেন, সেক্ষেত্রে তো আরোগ্যের পথে একটা বাধার সৃষ্টি হয়। সেটা কি দেখেন, হ্যানিম্যান 272 থেকে 274, এই যে 272 থেকে 274 নম্বর অনুচ্ছেদে হ্যানিম্যান ওখানে বলেই গেছেন যে বিষয়াদৃশ্য ভাবে একই সময় একাধিক ঔষধ প্রয়োগ, অর্থাৎ মানে যে সকাল দুপুরে বিকেলে একসময় একটা ওষুধ দেয়, এতে রোগ উপশম হয় বা চাপক করে, কিন্তু আরোগ্য হয় না, বরং রোগ আরোগ্যে বাধার সৃষ্টি হয়, রোগ জটিল থেকে আরো জটিল আকার ধারণ করে। তাইলে আমাদের মধ্যে যারা আছেন যে একের অধিক ওষুধ দেন, এবং আমি একটু স্পষ্ট বাদী একটু স্পষ্ট কথা বলে অনেকে হয়তো রাগ করতে পারেন, কিন্তু আমি বলি যারা আপনারা প্রোগ্রামগুলি শুনছেন, আপনাদের দোষ না, এখানে আমাদের তো যারা পড়াচ্ছেন বা এখানে আপনাদের আপনাদের যাদের কাছে শেখার কথা ছিল,
তারা হয়তো আপনাদেরকে মিসগাইড করছে বা এখন এই মিসগাইডটা চলতেছে। ফলে এখানে আমাদের যে কাজটা করা উচিত যে এই ভুলগুলো বুঝে বা শনাক্ত করে এখান থেকে দূরে চলে আসা উচিত, এখান থেকে সঠিক পথে আমাদের চলে আসা উচিত। কারণ ভুল করা ভুল না, ভুলে পড়ে থাকাটা হচ্ছে ভুল। ফলে আমরা ভুলে পড়ে না থাকি, সেখান থেকে আমরা ওভারকাম করতে পারি, সেই আহ্বান আমি সবার জন্য রাখবো। যাই হোক, তাহলে এখানে দেখেন অনেকেই আবার বলেন যে হ্যানিম্যানের সময় আহ, যে জিনিসগুলো আমরা মানুষ শুনি, অনেক এসে বলে যে স্যার অনেক ওই কথা বলে, সে কথাগুলো হচ্ছে যে হ্যানিম্যানের সময় খাবার দাবার ছিল, পিওর খাবার ছিল, এবং সে সময় কোনো মানে মানসিক এত সমস্যা ছিল না, মানুষের লাইফ স্টাইল সমস্যা ছিল না, অনেকগুলি কথা বলেন। এবং সেই সময় ওষুধ ভালো কাজ করতো, এখন ওষুধ ওইভাবে কাজ করে না, এখন মানুষ ভেজাল খায়, নানান প্রশ্ন বা নানান কথা বলে। কিন্তু কথা হচ্ছে সেই সেই হোমিওপ্যাথি ওষুধ, সেই অ্যাকোনাইট, সেই বেলেডোনা, সেই রাস্টক্স, সেই থুজা, কিনা হ্যানিম্যান যে ওষুধগুলি দিয়ে গেছেন, এরপর ওষুধ আসছে, কিন্তু সেই ওষুধ সেই ধারায় আমরা এখনো ব্যবহার করছি এবং সেগুলোকেই ব্যবহার করতেছি। তাই শুধুমাত্র আমরা কেন আহ, নিজেদের জ্ঞানের হোক বা নিজেদের দর্শিত যেগুলো আছে সেগুলোকে ওভারকাম করার জন্য, সেগুলোকে লুকানোর জন্য আমরা উল্টো, ফলে যেই যা বলুক এক সময় একটা ওষুধ বেশি দেয়া যাবে না। তেমনি দেখেন নাম্বার 3 পয়েন্ট, এক্ষেত্রে একাধিক ঔষধ তো করে গেছে, যে লিখে গেছেন কেউ প্র্যাকটিস করেন 2 থেকে 3 মাদার মিশ্রিত করে দেন, কেউ পটেন্সি মাদার মিশ্রিত করে দেন। এতে যে জিনিসটা হয়, এই যে যে একের অধিক ঔষধ বা মিশ্রিত ঔষধ ব্যবহার করা যাবে না, 273 নম্বর অনুচ্ছেদে এই সম্পর্কে নির্দেশনা দেওয়া আছে। এবং এক্ষেত্রে একাধিক ঔষধ মিশ্রিত হয়ে যদি বা কমিশনের যদি প্রবাস মানে প্রয়োগ করা হয়, তাহলে কি হবে? যেটা আমরা দেখি বিশেষ করে আপনি যদি কি বলা যায় যে প্যাটেন্টের ক্ষেত্রে চেষ্টা হয় যে কয়েকটা মাদার নাক্সলম, লাইকোপোডিয়াম, আর্সেনিক, এরকম 4-5টা মাদার মিলে একটা ধরনের গ্যাসের ওষুধ তৈরি হলো বা একটা গ্যাসের সিরাপ তৈরি করলো। এখন রুগীটা যদি হয় নাক্সের, তাকে যদি আমি সেই লাইকোপোডিয়াম, সেই কার্বোবেস বা সেই যদি আর্সেনিক অ্যালবা যদি প্রয়োগ করি, তাহলে সেখানে কি অবস্থা হবে? তাহলে সেগুলো কি আরোগ্য হবে, নাকি রুগী আরো আহ, জটিল থেকে জটিল পর্যায়ে চলে যাবে, বা তার রোগটা আরো সমস্যার দিকে ধাবিত হবে? ফলে আমরা যে কাজটা করবো। দাদা দাদা হ্যাঁ দাদা, দাদা বলো। এই যে আমি একটু কথা বলি, 1 মিনিট দাদা, কিছু মনে করেন না। এই যে সব জানতা আইডি নামের বোরকা পরিহিত একটা মহিলার পিকচার দেওয়া আছে। ম্যাম, আচ্ছা, আপনাকে আমি এসএমএস করতে, আপনি কে বলছিলেন? আপনার একটু যদি পরিচয় দেন। একটা মাত্র ঔষধ মধ্যে পরীক্ষা করে লক্ষণগুলি পাওয়া গেছে এবং সেভাবে আলোচিত হয়েছে। ফলে সেই এই জিনিসটা মূলত স্টুডেন্ট লাইফ থেকে আমাদের কিন্তু মাইন্ড সেট আপ করা উচিত। কারণ আমাদের বিশেষ করে আমাদের যারা চিকিৎসক আছেন, অনেকেই আছেন যে আমাদের অনেকেই আছেন যারা যে জিনিসটা করতে চান, যে হোমিওপ্যাথি হয়তো আহ, পড়ার আগেই তারা ডাক্তারি শুরু করছেন, অথবা দেখা গেছে যে সে এমন কারো কাছে তালিম নিছেন বা তার এমন কেউ গুরু যে এই ধরনের চিকিৎসাগুলি করতেন, ফলে ওইটা থেকে সে রপ্ত করে নিছে, ওইখানেই আছে। তো এখান থেকে বলতে যাই, আমি সবসময় একটা কথা বলি, আমারও কিন্তু সাংস্কৃতিক জীবন শুরু হচ্ছিল এরকম, কিন্তু সেখান থেকে যখন সে চেম্বার থেকে বের হলাম, তার 1-2 বছরের মধ্যে কিন্তু আমি সেই জায়গাটা চেঞ্জ করে ফেলছি। ফলে এখানে নিজের আগ্রহ এবং নিজের ব্যর্থতা, সফলতা, নিজের ফিউচার সবকিছু চিন্তা করে কিন্তু আমাদের আগাতে হবে। এবং আমার নিজের তৈরি আছি, আমি এই একটা লাইফেই হোক, এটা কিন্তু আমাদের তৈরি হতে হবে।
আমি সেই হোমিওপ্যাথিকে মানি না, যে মেসেজ যে স্টুডেন্ট অবস্থায় প্র্যাকটিক্যাল শিক্ষক এবং কলেজে শিক্ষক বই পড়ুক, তাকে শিখতে হবে, জানতে হবে ওই সময় থেকে, যে সিঙ্গেল মেডিসিন উচিত, যে ওষুধের প্রয়োজনীয় শক্তি ব্যবহারে ব্যর্থতা। এখানে একটা বিষয় আমি বলে রাখি, যে যেহেতু হোমিওপ্যাথিতে জীবন শক্তির লেভেল এটা মাপা নাই, যে আমার জীবন শক্তি কোন স্টেজে আছে, ওষুধটা আমার কোন স্টেজে লাগবে বা কত হর্স পাওয়ারের লাগবে, সেটা যেহেতু একটা ইয়া নাই, এই জন্য এখানে বলা হয়েছে যে এই শক্তি নির্বাচনটা অর্গান অফ মেডিসিন যেটা বলছেন, চিকিৎসকের অভিজ্ঞতা বা তার বিচক্ষণতার উপর, তার পর্যবেক্ষণ ক্ষমতার উপর কিন্তু হ্যানিম্যান ছেড়ে দিচ্ছেন। তো এই জন্যই কিন্তু এইখানেই হোমিওপ্যাথি সেই বিচক্ষণ চিকিৎসক বা সেই প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসকের মানে একটা তালিম নেওয়া উচিত যে কোনো স্টুডেন্টের এইখানে। যেমন ধরুন, একজন রোগীর জন্য যে শক্তি ঔষধ প্রয়োজন, তার যদি 200 বা যদি M2 ধরেন যদি প্রয়োজন হয়, তাকে যদি আমরা M3 দেই, M5 দেই, 6 দেই, তাহলে সেটা অ্যাডজাস্ট করবে না। কয়েকদিন আগে এখানে আমি বলতে চাই, ডাক্তার অমরনাথ স্যার একটা আলোচনায় উনি বলছিলেন যে অনেক সময় এরকম হয়, অনেক অনেক উচ্চ পাওয়ার ওষুধ দিয়ে রোগী ভালো হয় না, কিন্তু কম পাওয়ার ওষুধ দিয়ে ভালো। অনেক সময় আছে ওষুধ মানে দ্বিতীয়তে একটা পাওয়ার বাড়াতে বাড়াতে একসময় দেখা গেছে কাজ করে না, লো পাওয়ার দিলে কিন্তু আবার কাজ করে। ফলে এই যে যে বিষয়গুলো, আর এখানে কিন্তু বিষয়টা হচ্ছে সেই জীবনী শক্তি, সেই স্টেজটা বুঝতে হবে, যে উপযুক্ত যে সাদৃশ্য ওষুধ যে আমরা নির্বাচন করলেও তার রোগ আরোগ্যের জন্য কোন শক্তিটা প্রয়োজন এই রোগীর ক্ষেত্রে, কিন্তু সব রোগের ক্ষেত্রে না বা সব রোগীর ক্ষেত্রেও না। ফলে এই প্রয়োজনীয় শক্তি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যদি সেই গুরুত্বপূর্ণ সেই প্রয়োজনীয় শক্তির ঔষধ যদি আমরা না দিতে পারি, ব্যর্থ হই, যদি তার থেকে বেশি পাওয়ার দিই, কম পাওয়ার দিই, তাহলে কিন্তু সেই জীবনী শক্তি ওই স্টেজের সাথে অ্যাডজাস্ট করলো না, ফলে রোগটা আরোগ্য হওয়ার সম্ভাবনা খুবই কম। আবার দেখেন, যদি এরকম হয় যে তার জন্য দরকার ছিল 200, অথবা ধরেন M2 বা M1 দরকার ছিল বা M3 দরকার ছিল, তাকে দেওয়া হলো তো 10M বা 50M বা CM। অনেকে আছে যে তারা লো পাওয়ার দিয়ে ট্রিটমেন্ট করে, অথচ অ্যানিম্যান কিন্তু 30-200 এর মধ্যে তখন ছিলেন ওই সময়। তো আর এখন দেখবেন অনেকেই আছে 50M CM প্রত্যেক দিন ব্যবহার করতেছেন। ফলে এই যে ওষুধটা ব্যবহার করলে তখন কি হয়, অনেক অ্যাগ্রাভেশন করতে পারে। তো রোগটা যদি অ্যাগ্রাভেশন হয়, তাহলে কি এটা আরোগ্যের পথে একটা বাধার সৃষ্টি করবে, এবং যেহেতু আরোগ্য হচ্ছে না, রোগটাকে বাড়িয়ে দিচ্ছে, এই রোগী কিন্তু আপনার হাতছাড়া হয়ে যাবে। ফলে আপনি যতই সাদৃশ্য করেন না কেন, আপনাকে প্রয়োজনীয় শক্তি বা রোগীর জন্য যে উপযুক্ত শক্তি, সেই শক্তির দিকে বিশেষভাবে নজর দিতে হবে, এবং সেই জায়গাটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা, একটা পর্যবেক্ষণ ক্ষমতা আপনার থাকতে হবে। কারণ মূলত হ্যানিম্যান একজন চিকিৎসক কিভাবে সফল হবেন বা সফল হতে পারেন সেই বিষয়টা কে ক্লিয়ার করার জন্য এবং সফল চিকিৎসক হওয়ার জন্য, বিজ্ঞ চিকিৎসক হওয়ার জন্য, সর্বাধিক রোগী আরোগ্য করার ক্ষেত্রে একজন চিকিৎসকের যে গুণটা দরকার, সেই গুণটাই কিন্তু এই বিষয়গুলি উনি আলোচনা করছেন। এরপর দেখেন, ঔষধকে বৃহৎ মাত্রায় প্রয়োগ। 160 এবং 279 অনুচ্ছেদে যেটা দেখবেন, হ্যানিম্যান 160 অনুচ্ছেদে কি বলছেন, যে তরুণ রোগে ঔষধকে যত সূক্ষ্ম করেই দেন না কেন, সে রোগ আরোগ্য করবে। এবং 279 অনুচ্ছেদে হ্যানিম্যান কি বলছেন, যে ঔষধকে যত সূক্ষ্ম করেই দেন না কেন, ক্রনিক ডিজিজের ক্ষেত্রে সে অন্তত আরোগ্যের সূচনা সৃষ্টি করবে। তার মানে ওষুধ দিতে হবে আমাদের কি, সূক্ষ্ম মাত্রায়। এখন সেই সূক্ষ্ম মাত্রা না দিয়ে যদি সেটাকে বৃহৎ মাত্রায় দেওয়া হয়, তাহলে এখানে কি হতে পারে, রোগের সেই অ্যাগ্রাভেশন হতে পারে, অথবা সাপ্রেসড হয়ে যেতে পারে, অথবা ফেলিয়েশন হয়ে যেতে পারে। তাহলে উপশম বা চাপা পড়া বা তার অ্যাগ্রাভেশন কিন্তু এখানে
লক্ষ্য করতে পারি। ফলে আমরা যতই দাবি করি বা বলি যে হ্যাঁ রোগ আরোগ্য হয়ে গেছে, যে রোগীটা আর আসতেছে না, ফলে এটা সঠিক নাও হতে পারে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। এরপর দেখেন মাত্রার অপপ্রয়োগ। আমরা যে ওষুধকে মাত্রায় যে দিই সেই মাত্রাটাকে আমাদের এই মাত্রার বিষয়টা খেয়াল রাখতে হবে। যেমন আগের দিনের চিকিৎসকরা যে কাজটা করতেন, যে তারা 1-2 ডোজ ওষুধ খাইয়ে দিয়ে রোগীকে খাইয়ে দিয়ে বলতেন যে আপনি 1 মাস পরে আসেন বা 15 দিন পরে আসেন, হয়তো রোগীর মধ্যে আরোগ্য হয়ে গেছে, আর আশাও লাগে নাই হয়তো, অথবা পরে কেউ আসছে এসে বলছে ডাক্তার সাহেব ওষুধ খাওয়া, এটা একটা মাত্রা। আর একটা বিষয় হচ্ছে ভালো আছি বা রোগীকে যতক্ষণ ওষুধ খাওয়ানোর পর কাজ করে এইটা ইমপ্রুভ হচ্ছে বা তার লক্ষণগুলি দূর হচ্ছে, তখন আপনি ওষুধ দেওয়া বন্ধ করে দিলেন, একটা মাত্রা। তবে আমরা বেশিরভাগই এই জিনিসটা মাত্রা হিসেবে নেই যে তাকে কতবার ওষুধ খাওয়া, একবার যতটুকু ওষুধ খাওয়ানো যায় প্রয়োগের সম্পর্কে বলা হয়েছে। এবং 248 নম্বর অনুচ্ছেদে হেনিম্যান এই 55 এবং 200 বলতে গিয়ে উনি বলছেন 50 সহস্রতমিক ঔষধ প্রয়োগের ক্ষেত্রে দিতে পারবেন। 50 শতাংশ ওষুধ ব্যবহার করেন। এখন বিষয়টা হচ্ছে এই যে প্রতিদিন দেবেন বা এই যে 15 মিনিট পরে পরে প্রয়োজন দিবেন, কতবার দিবেন, এবং কোয়ান্টিটির ক্ষেত্রে বলছেন যে এমনকি প্রতিদিনও দেওয়া যাবে। যদি আপনি বা প্রতিদিন 2 বার করে খাবেন, এই যে দিয়ে দিলাম তাকে 2 আংশ 4 আংশ, অথবা অনেক সময় সাপ্রেস্ট হয়ে যেতে পারে। ফলে আপনাকে যে ট্রিটমেন্টটার জন্য যে কাজটা করতে হবে, আমি যে কাজটা করি, আমি সাধারণত ক্রনিকের ক্ষেত্রে 3 ডোজ ওষুধ দেই, আর অ্যাকুইটিস ক্ষেত্রে এরকম চেষ্টা করি। কিন্তু যদি এর মধ্যে কোনো সমস্যায় ফোন দিবেন, অর্থাৎ দিন পরে ফোন দিবেন, তো ফোন পর আমি নেক্সট সাজেশনে আপনি আর ওষুধ খাবেন কি খাবেন না, এটা আমি তাকে বলেই দিই, বা কোনটা ওষুধ বন্ধ রাখবে বা কি রাখবে না। সমস্যা হয় যখন ধরেন কেউ ফোনে ওষুধ নেয়, কেউ হয়তো ফোনে যে আপনি ওষুধ কিনে নেন, সে ওষুধ কিনে নিল, নিয়ে হয়তো নিজের আপন মনে সে খাচ্ছে। কেউ আর মনে করতে পারে হোমিও ওষুধ, এটা খেলে কোনো সমস্যা হয় না, এটা খাই, খেতে পারে। কেউ আছে বড়িতে যদি ওষুধ দেয়, সে বুনবুনি খায় বা বড়ি মনে করে, মিষ্টি বড়ি মনে করে সে খেয়ে যাচ্ছে। এই যে ওভারডোজ বা মাত্রার যে অপপ্রয়োগ বা অতি মাত্রায় ওষুধ দেওয়া, এই বিষয়টা কিন্তু সতর্ক হওয়া উচিত আমাদের। এবং এর পরের পয়েন্ট যদি আমরা নেই, তাহলে হচ্ছে উপযুক্ত সাদৃশ্য ঔষধ নির্বাচনে ব্যর্থতা। এই জায়গাটা কিন্তু খুব ক্রিটিক্যাল এবং সেন্সিটিভ একটা বিষয়, যে আমি যতই ভালো ডাক্তার দাবি করি, যদি আমি উপযুক্ত সাদৃশ্য ঔষধ নির্বাচন করতে না পারি, তাহলে কিন্তু কখনো হবে না। এবং বিষদৃশ ওষুধের জন্য সেই নতুন নতুন যে লক্ষণ, ঔষধের যে লক্ষণ, সেটা আবার যুক্ত হয়ে রোগীর যে রোগ এবং তার যে যে ওষুধ প্রদানের পরে বা সেবনের পরে যে রোগ লক্ষণ মিলে জটিল থেকে জটিলতর হতে পারে। সেই ক্ষেত্রে হেনিম্যান আবার কিছু ওয়েব দিয়ে গেছেন, যেটা আমরা এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে যে কৃত্রিম চিররোগ। যদি উপযুক্ত সাদৃশ্য ওষুধ আমরা যদি নির্বাচন করতে না পারি এবং তাকে যদি ওষুধ দেই, যেটা বিষাদৃশ চিকিৎসা ক্ষেত্রে আমরা দেখি যে ওষুধের যে সাইড লেখা থাকে, সেই ওষুধগুলি দীর্ঘদিন খাওয়ার পরে পরে
তার কিন্তু আহ, অন্য রোগগুলি এসে জড়ো হয়। এই জন্য দেখবেন অনেক হাসপাতালে তৈরি হয়েছে, কিন্তু হার্ট, লিভার থেকে কিডনি থেকে শুরু হওয়ার অনেক হাসপাতাল তৈরি হয়েছে, কিন্তু রুগী কিন্তু কমে নাই। এরই কিন্তু একটা জ্বলন্ত প্রমাণ। যেহেতু তারা সাদৃশ্য করে না, তারা জাস্ট রোগটাকে চাপিয়ে রাখে, এবং ওই ওষুধের জন্য কিছু আনুষঙ্গিক রোগ সৃষ্টি হয়। ফলে নতুন নতুন রোগও যেমন বাড়ছে, ওই রুগী কিন্তু আহ, বাড়তি রুগীর কিন্তু রোগ কষ্ট তো বাড়তে থাকে। যে রুগী একসময় তো ওষুধ খেত, ট্যাবলেট খেত, সে হয়তো এমন হয় যে সে এক নর্মাল ইনসুলিন নেয়, এরপরে এমন হয় যে সে অনেক বেশি পরিমাণ ইনসুলিন তাকে নিতে হয়। অর্থাৎ কিনা রোগ কিন্তু তার আর দমন হচ্ছে, মানে আরোগ্য হচ্ছে না। এখন আমরা যদি সেই আহ, অনুপযুক্ত বা উপযুক্ত উপযুক্ত ওষুধ নির্বাচন করি, বা উপযুক্ত ওষুধ নির্বাচন করতে না পারি, ব্যর্থ হই, তাহলে তো আমাদের বেলাতে তাই কিন্তু হইতে হয়। এবং একদম অপ্রিয় হলে সত্যি কথা, আপনারা দেখবেন যারা খুব বেশি রুগী দেখেন, অনেকেই তাদেরকে শ্রদ্ধা রেখেই বলছি, তাদের অপমান বা কোনো কারণে বলছি না, আমি নতুনদের শেখার জন্য কথাটা বলছি। যারা শত শত রুগী দেখেন একদিনে, তাদের ক্ষেত্রে সাদৃশ্য নির্বাচন হওয়ার সম্ভাবনা তো খুবই কম। তারা হয় রোগের নামে অথবা একাধিক, সকালে একটা ওষুধ বিকেলে একটা ওষুধ দিয়ে দেন। ফলে এদের কাছে তো রুগী কমে না। কেন কমে না? কারণ আমি তো একটা প্র্যাকটিক্যাল লাইফে আমি দেখে আসছি। তাদের আমি দেখছি যে এই আজকে জ্বর, কালকে অমুক, কালকে তমুক, তারপরে মাথা ব্যথা, তারপরে পায়খানার সমস্যা, তারপরে গ্যাসের সমস্যা, মানে আদারওয়াইজ একটা না একটা রোগ তাদের মধ্যে আছেই। এবং ওই একটা রোগী এসে তার পুরো গোষ্ঠী শুদ্ধ সরঞ্জাম আলাদা খাতা করতে হয়, খাতা রাখতে হয়, বা আলাদা করে মানে একটা ফ্যামিলির মানে লেখার জন্য আলাদা খাতে তাদের জন্য দেওয়া আছে। সেই রোগীর সিরিয়াল নাম্বারে ওটা খাতা করা আছে, ওই খাতাটা ফ্যামিলির সবার হিস্ট্রি দেওয়া আছে। এবং এইটা কিন্তু উপযুক্ত সাদৃশ্য ঔষধ নির্বাচনের ব্যর্থতার জন্যই হোক, বা একাধিক ঔষধ সে ইচ্ছে করে নির্বাচন করুক, বা তার এটা ব্যবসা হিসেবে যে কারণেই হোক, এটা কিন্তু হয়। ফলে হ্যানিম্যান যেভাবে চিকিৎসা করতেন, দীর্ঘক্ষণ টেস্টিং করে, পূর্ণাঙ্গ টেস্টিং করে রুগী লিপি করতেন এবং সে রুগীর সেবা দিতেন। আমি এখানে একটা কথা বলবো, অনেকে হয়তো বলতে পারবেন যে এই যে অনেকগুলো রুগী চিকিৎসা করে, এটা খারাপ না, আমি খারাপ বলবো না, ভালো। তো বিষয়টা হচ্ছে, আমাকে একজন ডাক্তার হিসেবে যে অনেক বেশি রুগীর চিকিৎসা করতে হবে বিষয়টা তো তা না। আমাকে লক্ষ্য থাকতে হবে রুগী আরোগ্য করা, এবং যে কয়জন রুগী আসুক, সে কম রুগী হোক, তারা যেন ভালো হয়, আরোগ্য হয়। তাহলে কিন্তু রুগী আর বাড়বে না। আপনি এই অল্প অল্প রুগী নিয়েই তো চলতে থাকবেন। আর যদি আপনি যে হাজার হাজার রুগী দেখে যদি লাখ লাখ রুগী যদি বানান, বিষাদ চিকিৎসা করে, যার কোনো একটা রোগ হতো না, তাকে সেই রোগটা আপনি আপনার কারণে হলো, তাহলে কি হবে? আপনি রুগীকে যে ভালোর জন্য গেছেন, যে যে চিকিৎসা পেশা, যে সৎ পেশা, যে মানুষ উপকারের জন্য যে পবিত্র পেশাটায় আপনি নিয়োজিত হয়েছেন, মানুষ সমাজের উপকারের জন্য আপনি নিয়োজিত হয়েছেন, সেটা আপনি অপকার করলেন, এবং রুগী কমানোর থেকে রুগী আপনি বাড়িয়ে দিলেন। এবং সেটা আমরা হোমিওপ্যাথির চিকিৎসা ক্ষেত্রে যথাযথ প্রমাণ আমরা পাই, এবং হোমিওপ্যাথির নামে যারা চিকিৎসা করে সেখানে কিন্তু আমরা পাই। তো ফলে অনেক নাম করা বিজ্ঞ চিকিৎসকও কিন্তু এই এই কাজটা করেন। এই বিষ জাগার অনেক জন্যই হোক, যেখানে হোক, তারা একাধিক ওষুধ দেন। ফলে এই যে আংশিক যে সাদৃশ্য ওষুধ বা সম্পূর্ণ বিশুদ্ধ ওষুধ দিলেন, এই জন্য রোগীর অনেক জটিল থেকে তার জটিল অবস্থার সৃষ্টি হয়। এবং এইখানে আমি অমরনাথ স্যারের এর সাথে খুবই একমত, যে স্যারটার কথা বলছেন, যে এইখানে যারা অপহোমিওপ্যাথি করে, তাদের কাছে রুগী রেফার করা থেকে বিষাদিশ চিকিৎসকের কাছে রুগী মানে পাঠানো আরো বেশি ভালো। এটা আমি কিন্তু একমত, এই কারণে একমত, হোমিওপ্যাথি যেহেতু খুবই সূক্ষ্ম মাত্রার ওষুধ, এবং এখানে যারা খুব বেশি মানে হাই পটেন্সি যারা কথায় কথায় ব্যবহার করেন, এবং যারা এরকম অনেকগুলো ওষুধ কম্বিনেশন করে ব্যবহার করেন, এই ওষুধটা কিন্তু আরো বেশি মারাত্মক হয়। কিন্তু অন্য প্যাথি, বিশেষ করে এলোপ্যাথির ওষুধে দেখবেন, তারা কিন্তু এরকম ওষুধ প্রুভিংকৃত না, তারা একটা উপাদান দিয়ে তারা ক্লিনিক্যালি ওষুধটা তৈরি করছেন। এই যে ক্লিনিক্যালি তৈরি করলেন, তারা ওষুধের পরিমাণটা বাড়িয়ে দিলেন, জাস্ট উপশম হলো। এই উপশমের পরে আহ, আপনি রোগীকে ট্রিটমেন্ট করেন বা যাই করেন করতে পারেন, কিন্তু ওই ওষুধ অত বেশি ক্ষতি করে না। কেন করে না? এখানে ওষুধ পরিমাণ বেশি, বাট এটা কিন্তু পাওয়ার না। আমাদের ওষুধে যেমন 1 M, 10 M, 50 M যেটা শক্তি আছে, তাদের শক্তি নাই। তাদের দেখবেন 500 mg, অর্থাৎ কিনা ওই ট্যাবলেটের মধ্যে 500 mg ওষুধ বা
অনেক বৈজ্ঞানিক গবেষণা বা সমত ডি চৌধুরী স্যার উনি একটা বইতে লিখছেন যে এই বংশগত রোগগুলো তৈরি করে আপনার জিন। তাহলে জিনগত ত্রুটির কারণে হচ্ছে বংশগত এই রোগগুলি তৈরি সৃষ্টি হয়। তাহলে জিনকে ত্রুটি করে কে? জিনকে তো একটা ত্রুটি করতে হবে। যেমন এখানে অনেকে সাইন্টিফিক্যালি, আমি কোশ্চেনগুলো একটু বলি, যে অনেকে সাইন্টিফিক্যালি বলার চেষ্টা করেন যে জীবনী শক্তি হচ্ছে প্রত্যেকটা সেলের মধ্যে আছে, বা সেল জীবন শক্তি তৈরি করে। অনেকে আবার বলেন যে রক্তের যে লোহিত কণিকা, যেটা আমাদের মধ্যে কোনো রোগ জীবাণু ঢুকলে তাকে আক্রমণ করে, সেইটা হচ্ছে জীবনী শক্তি। কিন্তু আমার কথা হচ্ছে এই যে সে একটা রোগ বা একটা জীবন আমাদের মধ্যে ঢুকছে, একটা রোগ তৈরি হয়েছে, তাকে প্রোটেক্ট করবে, সেই প্রোটেক্টের জন্য তাকে সংকেতটা কে পাঠালো? যদি অটোই যদি থাকে তাহলে অটোই থাকলো, এই অটোমেটিক সিস্টেমটা কে তৈরি করলো? তার মানে বডির নিজস্ব একটা পাওয়ার আছে। সেই বডির নিজস্ব পাওয়ার যদি জীবনী শক্তি হয়, এবং এটা যদি হয় একটা সূক্ষ্ম শক্তি, তাহলে এই যে মায়াজম বা রোগ সৃষ্টিকারী শক্তি, সেটা আমরা কেন অবিশ্বাস করছি? যেহেতু আমাদের চোখের সামনে এখন হাজার হাজার আহ হাজার হাজার কি অনেক প্রচুর রুগী আছে, যারা এই বাচ্চারা এখন জন্মগতভাবে তাদের মানে কনজেনিটাল হার্ট ডিজিজ বা কনজেনিটাল যে ডিজিজ গুলো যেগুলি হচ্ছে, জন্মগত রোগ যেগুলি হচ্ছে, সে জন্ম নিয়েছে, ওই বাচ্চার অপরাধ কি? সে বাচ্চা তো কিছুই করে নাই। যেমন আমি যে বললাম যে রিসেন্টলি যে আমি ট্রিটমেন্ট করতেছি একটা বাচ্চার, সে 2 মাস বয়স, তার মূত্রথলির অ্যান্টেরিয়র পার্টে তারপরে হচ্ছে কি আপনার মানে শুরু হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে, তার রিপোর্টে চলে আসলো। এই যে তার যে মূত্র নালীতে ইউরেথ্রায় যে ন্যারো হয়ে গেল, যে চিকুন হয়ে গেল, শুরু হয়ে গেল, এই বাচ্চাটার অপরাধ কোথায়? তার বয়স, এবং এটা ধরা পড়ছে তার মানে তার যে সমস্যাটা, এটা মোটামুটি তার যে কিডনির মধ্যে পানি জমে, এটা ধরা পড়ছিল তার যখন সে মায়ের গর্ভে ছিল তখন। পরবর্তীতে তার ডেলিভারির পরে তাকে 1 মাস পরে যখন তাকে টেস্ট করা হলো, এমসিইউ, এই টেস্টে তখন এই জিনিসটা ধরা পড়লো। তো ফলে এখন দেখেন, এখানেও কি আমরা কি বলবো যে মায়াজম নাই? তাহলে মায়াজম আছে, এবং সেটা অর্জিত এবং প্রাপ্ত দুই ভাবেই কিন্তু আসতে পারে। হ্যানিম্যান তার ব্যাখ্যা দিয়ে গেছে। এবং 204 থেকে 205 নম্বর অনুচ্ছেদে যদি আমরা এখানে পড়ি, সেখানে তো পাবো আবার 78 এবং 82 নম্বর, 78 থেকে 82 নম্বর যদি আমরা অনুচ্ছেদ যদি পড়ি, সেখানে তো পাবো যে এই মায়াজম কিভাবে মানুষের ক্ষতি করতেছে। এবং সেখানে পৃথিবীর মানে বলা হয়েছে যে 8 ভাগের 7 ভাগ রোগের কারণ হচ্ছে সোরা বা সোরিক মায়াজম, বাকি রোগের কারণ হচ্ছে সাইকোটিক এবং সিবিটিক মায়াজম। ফলে এই যে মায়াজম যে আমাদের রোগের জন্য দায়ী, সেখানে যদি আমরা এই মায়াজমকে বাদ দিয়ে ট্রিটমেন্ট করি, তাহলে কি রোগীর আরোগ্য হবে? কারণ হ্যানিম্যান তো এটাই দেখলেন যখন উনি কর্নিডিজে আবিষ্কার করলেন, যে প্রপার ট্রিটমেন্ট হওয়ার পর যে রোগটা চলে গেছে, কিছুদিন পর সে যে ব্যাক করলো। এই যে কেন ব্যাক করলো, এরকম বারবার যখন বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যাক করতেছে, কেন ব্যাক করলো, সে কেন ব্যাক করলো, সেই জিনিসটা খুঁজতে গিয়ে উনি এটা আবিষ্কার করলেন। অথচ আমরা অনেকেই আছি কোনো গুরুত্ব দেওয়ার চেষ্টা করি না। অথচ আপনি দেখেন, এই যে মায়াজমেটিক যে লক্ষণগুলো আছে আমাদের কাছে কনিডিস রোগী আসলে কিন্তু আমরা পাই না। এই যে রুগী তার যে সে স্বপ্নে দেখে পড়ে যাচ্ছে, অথবা ধরেন সে স্বপ্ন দেখে বাথরুমের, সে স্বপ্ন দেখে টয়লেটের, অথবা সে পানির স্বপ্ন দেখে, অথবা তার যে খাওয়া দাওয়া, যে চেহারা, তার যে স্কিন, তার যে চাউনি, এই সবকিছুর মধ্যেই তো আমরা মায়াজম খুঁজে পাই। তাহলে যদি এর মধ্যে আমরা মায়াজম খুঁজে পাই, তাহলে কি আমাদের সিমটম ট্রিটমেন্ট করা গেল সহজ হয়ে গেল না? তাহলে আমরা কেন এটাকে ইগনোর করবো? এবং একটা জিনিস আপনাকে বুঝতে হবে, হোমিওপ্যাথি এমনই একটা চিকিৎসা বিজ্ঞান, এখানে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টের এখানে দরকার গুরুত্বপূর্ণ বেশি। এখন আপনি সেটাকে গুরুত্ব দিয়ে পড়েন বা না পড়েন। এবং তেমনি সেই অর্গানন, ম্যাথমেটিক্যাল, ক্রনিক ডিজিজ, কেস টেকিং, রেপার্টরি, ফিলোসফি, সাইকোলজি, প্র্যাকটিস অফ মেডিসিন, এই সবগুলো বিষয় সম্পর্কে তো আমাদের জানতে হবে। এখানে অলরাউন্ডার একটা হোমিওপ্যাথিক চিকিৎসা, অলরাউন্ডার। এখানে আপনি যদি ভালো বলার হন লাভ হবে না, ভালো ব্যাটসম্যান হতে লাভ হবে না, আপনাকে ভালো বলার, ব্যাটসম্যান এবং ভালো ফিল্ডার এরকম ভাবে তৈরি হতে হবে। এবং যে যত ভালো অলরাউন্ডার এখানে তৈরি হতে পারবে, সে জীবনে তত বেশি এখানে সাকসেস। কারণ আপনি যখন রোগীর কেস টেকিং করবেন, তখন যদি আপনি ফুল কেস টেকিং যদি আপনি করতে পারেন এবং যদি করেন, তাহলে রোগী দেখবেন যে কোনো না কোনো ওয়েতে কিন্তু রোগীর আপনি রোগ লক্ষণগুলি সংগ্রহ করে সর্বাধিক সাহায্য সুযোগ দিতে পারবেন।
এইটি কিন্তু হ্যানিম্যান বলছেন কোথায় 14 কিন্তু উনি কখনোই মানে আড়াল আড়াল থাকতে পারে না বা লুকিয়ে থাকতে পারে না। যদি সে পর্যবেক্ষণ চিকিৎসক হন, অবশ্যই তিনি রোগীর কোনো না কোনো ক্লু, কোনো না কোনো লক্ষণ তিনি ওখান থেকে খুঁজে বের করে নিয়ে আসতে পারেন। তাহলে দেখেন, মায়াজম কিন্তু সেই জটিল জটিল রোগ, সেই ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যেসব যে লক্ষণগুলা, শুধু মায়াজম ছাড়া তো আমরা সেগুলো বুঝতে পারবো না। কারণ মায়াজম কি করে, লক্ষণগুলোকে আরো লুকিয়ে রাখে। তার কাজই হচ্ছে লক্ষণগুলোকে লুকিয়ে রাখা, চেপে চেপে রাখা। তো এটাকে যদি আমরা মায়াজম ইন্ডিকেট করে না আগাই, তাহলে আমরা এগুলি পাবো কেমনে? একটা জিনিস মনে রাখতে হবে, আমরা সাদা চোখে যা দেখি তা যেমন সত্য না, ঠিক হোমিওপ্যাথির ক্ষেত্রে আমাদের সামনে দুই চারটা লক্ষণ দেখলেই যে সেটাই রোগীর প্রকৃত লক্ষণ বা সেটাই, এটা তো না। আমি অনেক ক্ষেত্রে আমি কিন্তু অনেক ক্ষেত্রে আমি যে জিনিসটা দেখলাম বা আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে দেখলাম যে যখন আমি টেস্টিং করতে গেলাম, তার এমন এমন কিছু গোপন ঘটনা, এমন কিছু গোপন কাহিনী, তার এমন কিছু গোপন সিমটম, এমন কিছু বিষয় সে সহজেই বলে না। আমি কিন্তু এই জন্য মানে আমার কেস টেকিং 2 পেজ আমার প্রিন্ট করা। তো এই 2 পেজের মধ্যে সেকেন্ড পেজের মাঝামাঝি গিয়ে আমি কিন্তু মানসিক লক্ষণের সিমটম গুলি রাখলাম। এরপর আমি যে রাখলাম তার ফ্যামিলি, তার যে মানে তার লিভিং, ওয়ার্কিং এন্ড তার আহ, কি বলে যে আপনার সোশ্যাল ইনভায়রনমেন্ট, এই যে যে পরিবেশগুলা, তার যে বাসস্থান, তার যে কর্মের যে জায়গা এবং আহ, তার যে সমাজ, যে তার অবস্থান, এই পরিবেশটা কিন্তু মানুষের অনেক ক্ষেত্রে কিন্তু দায়ী এবং অনেক অনেক লক্ষণ এখানে লুকানো থাকে। আপনি যাকে সমাজে দেখছেন যে সে অনেক বড় জ্ঞানী মানুষ, সমাজের সবাই তাকে শ্রদ্ধা করে, তার মধ্যে দেখবেন যে আপনি এমন একটা লক্ষণ পাবেন যে সে এতক্ষণ আপনাকে বলে নাই। ম্যাথমেটিক দিক থেকে যদি উনি সাইকোটিক রোগী হন, এবং এরা সাথে সাইকোটিকই হয়, যে অনেক গোপন ঘটনা তার মধ্যে লুকিয়ে রয়েছে, এটি যখন আপনি বের করতে পারবেন, রুগীও কিন্তু আপনার কাছে প্রথম বললো, সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে ডাক্তার সাহেব কোনদিন আর বলতে পারি নাই। তো ফলে এই যে যে সে মায়াজেনেটিক গণ্ডির মধ্যে সে আটকে ছিল এবং মানসিক অবস্থার কারণে যে সে সিমটমগুলি বলে নাই, এটা যে আপনি বের করতে পারলেন, আপনি কিন্তু ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক হেল্প আপনার জন্য হবে। এবং তাকে কিছু কাউন্সিলিং দিতে পারবেন, সে সাথে আপনি কিছু ট্রিটমেন্ট দিতে পারবেন। তো এই জন্য মায়াজম জানাটা কিন্তু অতীব জরুরি। এবং মায়াজমেটিক ট্রিটমেন্ট যদি আপনি না করেন, কখনোই কিন্তু ক্রনিক রোগ ভালো করতে পারবেন না। এই সেই জিনিসটা যেটা আমি আগেই বললাম, হয়তো উপশম করবেন অথবা তাকে সাপ্রেস করে দিয়ে বলতে হবে রোগী আরোগ্য হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে রোগী আরোগ্য হবে না। তাকে অবশ্যই মায়াজমটাকে ঘুরতে দিতে হবে। কারণ হ্যানিম্যানের 12টা বছর এবং সেটা তার জীবনের, তার চিকিৎসা আবিষ্কারের পরে তার জীবনের শেষ বয়সে গিয়ে 12টা বছর খেলা খেলে না। উনি ওই সময় যেহেতু তিনি তখন খুব প্রতিষ্ঠিত চিকিৎসক, নৈতিক চিকিৎসক, তখন গিয়ে যে তিনি 12 বছর গবেষণা করছেন, এই জিনিসটা যেই যা হেলা ফেলা দিয়ে মানে উড়াই ফেলা, এটার পিছনে কারণ আছে। এবং এই জিনিসটা আমাদের গুরুত্বের সহিত বুঝতে হবে। এবং যারা ক্রনিক ডিজিজ পড়ে নাই তারা হয়তো অন্যভাবে বুঝতে পারেন, তাদের কথা ভিন্ন, যারা মানবেন না তাদের কথাও ভিন্ন। কিন্তু যারা প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসক হতে চান, যারা অর্গানকে মানতে চান, তাদেরকে আমি একটা কথাই বলবো যে মায়াজমকে গুরুত্ব দেন। মায়াজমকে যদি আপনি জানতে পারেন, অনেক বড় বড় ঘটনা উদ্ঘাটন করতে পারবেন, অনেক বড় বড় রোগকে আরোগ্য করতে পারবেন। এরা দেখবেন সেই রোগটা মানে সেকেন্ড টাইম আসবে না, এই সমস্যাগুলো হবে না। ফলে এই নিয়ে হয়তো আমাদের অমরনাথ স্যার আছে, মনোরম আছে, আরো বলবেন। আমি একটা বিষয় অনেকক্ষণ বলতে গেলে তো শুনতে অধৈর্য হতে পারে, এই জন্য আমি দীর্ঘক্ষণ আলোচনা না করি। যাই হোক, এরপরে যে জিনিসটা আমরা করতে পারি, আর আরেকটা আরোগ্য কথা যেটা বাধা হয়, সেটা হচ্ছে কঠিন বা অসাধ্য ব্যাধি। এখন দেখেন, কিছু রোগ আছে যেটা কিন্তু কঠিন এবং অসাধ্য। এই সমস্ত ব্যাধিকে আপনি চিকিৎসা করতে গিয়ে আহ, সাধারণত এখানে খুব সাকসেস রেট খুবই কম এবং না হওয়ার সম্ভাবনা থাকে। তবে চিকিৎসা পথও আছে। 163 নম্বর অনুচ্ছেদের সঙ্গে কিছু বলা আছে। যেমন অন্যান্য প্যাথির দ্বারা যে সমস্ত চিকিৎসা হয়ে আসে, দীর্ঘদিন যারা অ্যালোপ্যাথি ওষুধ খায় বা যারা মানে ওই হোমিওপ্যাথি ব্যানারে যারা হোমিওপ্যাথি করে, তাদের কাছে যারা দীর্ঘদিন চিকিৎসা করে বা অন্যান্য যারা চিকিৎসা নিয়ে আসে, তাদের কাছ থেকে যখন রোগীগুলি চলে আসে, তখন রোগী অনেক জটিল এবং কঠিন অবস্থায় চলে যায়। এই জটিল কঠিন অবস্থায় চলে গেলে সে রোগীকে কিন্তু আপনার আহ, আরোগ্য করা, ভালো করা খুবই কষ্টকর। কেন কষ্টকর? কারণ তার জীবনী শক্তি যে লেভেলে ছিল সেই লেভেলে নাই।
তার রোগটা যে প্রাকৃতিক যে লক্ষণগুলি তার মধ্যে ছিল সেই লেভেলে নাই, তাকে ধরেন ওই রোগের জন্য তাকে 10টা ওষুধ দেওয়া হয়েছে, বিষাদ ওষুধ যে পেথিলেই হোক যদি দেওয়া হয়, তাহলে তার ওই যে প্রাকৃতিক রোগ তার সাথে আরো 10টা যে রোগের সিমটম বা 10টা যে লক্ষণ বা 10টা রোগ যখন একত্রে মিলে যাবে, তখন তার মধ্যে একটা হজবরল অবস্থা হয়ে যাবে। তখন আপনি কোনো একটা ওষুধের সাথে তার মিলাতে পারবেন না। আহ, এই যে যে মিলাতে আপনি পারলেন না, তখন হ্যানিম্যান দুইটা রাস্তা দিচ্ছেন। একটা হচ্ছে, যদি রোগীর জীবনী শক্তি যথেষ্ট পরিমাণ ভালো থাকে বা স্বাভাবিক থাকে, আহ, সেক্ষেত্রে ওয়েট করতে পারেন, তাকে ফাইটম দিয়ে দিয়ে ওয়েট করতে পারেন। তাহলে জিনিসটা হবে যে ওই যে ওষুধগুলো আপনি দিচ্ছেন বা তার যে খেলো বিষাদী ওষুধগুলা, তার রিয়াকশনগুলো আস্তে আস্তে কাটতে শুরু করলো, এবং তার যে প্রাকৃতিক যে লক্ষণ, প্রকৃত যে লক্ষণগুলি উদ্ঘাটন হতে শুরু করলো। এরপর আপনি তাকে সাদৃশ্য ওষুধ করে দেন। আর যদি তার জীবন অত্যন্ত সংকটাপন্ন থাকে, সেক্ষেত্রে সেই 67 নম্বর পদ্ধতিকে হ্যানিম্যান যে কথা বলে গেছেন, যে জীবন বাঁচানোর জন্য জরুরি অবস্থায় যে কোনো চিকিৎসা প্রযোজ্য। তার লাইফটাকে সেভ করার জন্য আপনি এখন যেভাবে হোক চিকিৎসা করে তার লাইফটা সেভ করেন, এখানে কোনো দ্বিমত নাই। আপনাকে তাৎক্ষণিক লক্ষণ, এখানে আমার গুরু ডাক্তার শারফুল আলম স্যার বলতেন যে তার বর্তমান যে লক্ষণ আছে সেই লক্ষণের পর যে ওষুধ তোমার আসে সেটাকে তুমি দিয়ে দাও, তার জীবনটাকে সেভ করো, এরপরে নীতি জ্ঞান পরে দেখা যাবে। কিন্তু যদি তার জীবন শক্তি যথেষ্ট পরিমাণ শক্তিশালী থাকে, তাহলে তাকে এই অপচিকিৎসায় যায় না, তাকে তোমরা একটা মাত্র স্বাভাবিক মানে তাকে একটু ওয়েট করো, তাকে ফাইটাম দাও। কারণ রুগী তো কষ্টে আছে, যখনই তাকে ফাইটাম দেওয়া হবে, ওই যে বিষাদিশ রোগের যে অ্যাকশনটা, তার যে গভীরতাটা, তার যে কষ্টটা, এটা আস্তে আস্তে কমতে থাকবে। যেহেতু আপনি ওষুধ দেন নাই, রুগীর ওই যে ওষুধ তিনি সেবন করছিলেন বিষাদিশ ওষুধ, তার তো একটা মেয়াদ আছে, ফলে তার যখন অ্যাকশন আস্তে আস্তে নষ্ট হতে থাকবে বা যখন কমতে থাকবে, রুগী আস্তে আস্তে আরাম ফিল করবে। এরপর জ্ঞান, এই ক্ষেত্রে আপনারা একটা জিনিস দেখবেন, যারা অভিজ্ঞ তাদের তাদের তো জানেনি, যারা নতুন নবম ছাত্রদের একটা কথা বলি, এখনকার দিনে অনেকে একই ডিজের ক্ষেত্রে, বিশেষ করে জ্বর বা এই টাইপের বা যে কোনো একইটাই হোক, তারা যখন অন্য চিকিৎসায় যায়, রুগীরা, তারা কিন্তু অন্য চিকিৎসায় গিয়ে যখন খুব একটা লাভবান না হয় বা আরোগ্য যখন না হয়, তখন আবার হোমিওপ্যাথিতে মধ্যে আসে। প্রথমত তারা বলে যে হোমিওপ্যাথি বেশি সময় লাগে, এই জন্য তারা হোমিওপ্যাথিক চিকিৎসা করতে চান না। কিন্তু যখন অ্যালোপ্যাথি কয়েকদিন খাওয়ার পর যখন কাজ না হয়, তখন হোমিওর কাছে আসে। তখন যখন আপনি টেস্টিং করবেন সেই একই ডিজিজটাই আপনি একদম এটা চাক্ষুষ প্রমাণই দেখেন, তার ওই সময়গুলোর লক্ষণ কিন্তু আর পিওর লক্ষণ থাকে না। আপনি যদি একটু টেকনিক করেন, তখন জিজ্ঞেস করেন যে আচ্ছা জ্বর কতদিন বা এই সমস্যা কতদিন, যদি বলে 7 দিন, আচ্ছা 7 দিন আগে আপনার জ্বরটা কেন হলো, কি অনিয়ম হইলো, এবং তখন আপনার জ্বরটা কখন আসতো, আপনার তখন মাথা ব্যথা ছিল কিনা, আপনার তখন চোখ মুখ লাল ছিল কিনা। দেখা গেছে যে তার চোখ মুখ লাল ছিল, মাথা পর্যাপ্ত ব্যথা ছিল, সে মাথা উঠিতে পারতো না, তার গলা ব্যথা ছিল, কিন্তু এই 4-5 দিন সে ওষুধ খাইছে, তার নাক মুখ লাল নাই, গলা ব্যথা নাই, কিন্তু জ্বর তো আর সারে না। সে এখন আসলো হোমিওর কাছে। তাহলে জ্বর যে সারে না, এটার উপর যখন আপনি ওষুধ দিবেন, আপনার ওষুধ হয়ে গেল ভুল। তারপরে কি করলো, উনি কঠিন অবস্থা বা জটিল অবস্থা নিয়ে আপনার কাছে আসলো। আপনার কি করতে হবে, সেই 7 দিন আগের সিমটম নিতে হবে, কারণ রুগী তখনই ছিল সেই বিলেডোনা, বা তখন তার সিমটমের সাথে যে ওষুধটা চলে আসে, সে ওই ওষুধের মধ্যে তখন ছিল। আপনাকে এখন ওই ওষুধেই যেতে হবে। আর যদি আপনি যদি মনে করেন যে না, ফাইটম দিয়ে ছেড়ে রোগী আস্তে আস্তে ভালো হবে, আপনার পর্যবেক্ষণ ক্ষমতা, আপনি সেটাও করতে পারেন। কিন্তু যদি আপনি ওইখানে ওই টার্গেট ওষুধ দেন, তাহলে রোগী ভালো হবে। কারণ রোগীর প্রকৃত লক্ষণ কিন্তু ওইগুলা, এখন যে লক্ষণ দেখেন সেগুলো কিন্তু লক্ষণ না, সেগুলো হচ্ছে তার অপচিকিৎসার ফল। এবং এই কারণে তার প্রকৃত লক্ষণগুলি আপনার কাছে আর আসতেছে না। তো কাজেই এই যে কঠিন বা অসাধ্য যে ব্যাধি, সেই কঠিন অসাধ্য ব্যাধি কিন্তু আপনাকে যখন সম্মুখীন হবেন, এটা কিন্তু তার ক্ষেত্রে অনেক বাধার সৃষ্টি করে, এবং সেটা কিভাবে ওভারকাম করতে হবে। হ্যাঁ, সাগর, কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে কি 11:30 যদি আজকে বাজে, আমি কি হ্যাঁ অফ করবো আজকে নাকি? আজকে আজকে এইখানেই থাক, এটুক পর্যন্তই থাক। আমরা দ্বিতীয় আলোচনায় এটা শেষ করে দিব। আমাদের সঙ্গে অনেক স্যার আছেন আজকে, অনেক স্যার, আচ্ছা অনেকগুলো আচ্ছা। স্যার আমাদের সঙ্গে আছেন। সবগুলো স্যারের কথাগুলো একটু শুনতে হবে, যার কারণে আমাদের আধা ঘন্টা বা 15-20 মিনিট